নমস্কার বন্ধুরা, রাজুস এন্টারটেনমেন্টে আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা। আমাদের সবাকার অত্যন্ত প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটি গল্প আজ আমরা শুনব। তার আগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল গল্পটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। আজকের গল্প থনটন কাকা। রজনীবাবুদের লাউন্সডাউন রোডের বাড়িতে সেদিন ছোটখাটো একটা সাহিত্যিক বৈঠক ছিল। তর্ক, আলোচনা ও প্রচুর খাওয়া দাওয়ার মধ্যে সন্ধ্যা বেশ ভালোই কাটল। রজনীবাবু বর্তমানে 7-8টা বড় কয়লাখনি, বর্ধমান জেলার জমিদারি, সিংভূম জেলার শালবন ও মৌজার মালিক। এসব বাদে কলকাতায় বাড়ি জমি তো আছেই নানা স্থানে। রজনীবাবু বললেন, বসুন বসুন, বেশি রাত হয়নি এখনো, পৌঁছে দেবো এখন গাড়িতে। একটা গল্প বলি। আমার তখন বয়স 9 বছর। আমাদের বাড়ি বর্ধমান জেলার বনপাস স্টেশন থেকে 2 ক্রোশ দূরে একটা ক্ষুদ্র গ্রামে। গ্রামের বাইরে অবধি মাঠ, শুধুই ধান হয় সেই মাঠে। মাঠের মাঝখানে বড় বড় তালগাছে ঘেরা সেকেলে দিঘি, তার নাম গলাকাটার পুকুর। বহু আগে যখন ওসব দেশের ওইসব তেপান্তর মাঠে নির্বান্ধব প্রতীকদের গলা কেটে ডাকাতেরা লাশ বেমালুম দিঘির জলে পুঁতে রাখত, তখন থেকে ওই নামে চলে আসছে দিঘিটা। একবার রোদ পোড়া মাঠে চৈত্র দুপুরে আমি আর গ্রামের 2টি ছেলে মাছ ধরছি। হঠাৎ একটি ছেলে, তার নাম হরু, রামচন্দ্র সাবুইয়ের ছেলে, আজও মনে আছে, আঙুল দিয়ে দেখিয়ে বললে, ও কে, ওই দেখ। কে রে, কই, কোথায়? ওই তো বসে। তারপর সবাই মিলে কাছে গিয়ে দেখলাম তালগাছের তলায় এক সাহেব বসে, তার পরনে অতি জীর্ণ ও মলিন তালি দেওয়া প্যান্টালুন, তেমনি কোট, তেমনি জুতো। আমরা কাছে যেতে সাহেব কি একটা বললে, আমরা বুঝতে পারলাম না। যে সময়ের কথা বলছি, তখন একজন সাহেবকে এ অবস্থায় পল্লীগ্রামে দেখা খুব একটা আশ্চর্য বিষয় ছিল। আমরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছি। এমন সময় সাহেবটা আবার কি যেন বললে। হরু বললে, ও খেতে চাইছে ভাই। আমারও তাই মনে হলো। আমি হাত দিয়ে দেখিয়ে বললাম, আমার সঙ্গে এসো। সেই সাহেবকে নিয়ে আমাদের বাড়ি এলাম। বাবা অবাক হয়ে এগিয়ে এলেন। তিনি মাইনর স্কুলের সেকেন্ড মাস্টার। আমাদের বাড়িতে 2-3টে ধানের গোলা ছিল, 40 বিঘে ধানের জমি ছিল, পুকুরে মাছ ছিল, জিনিসপত্র তখন সস্তা ছিল, সংসার ভালোই চলত, মোটা ভাত কাপড়ের অভাব ছিল না। বাবা সাহেবকে বাইরের ঘরে একটা টুলের উপর বসালেন। চেয়ার ছিল না আমাদের বাড়ি। ইংরেজিতে কি কথা তার সঙ্গে বললেন। তারপর আমাকে বললেন, বাড়িতে গিয়ে দিদিকে বলগে 1 বাটি মুড়ি আর দুধ পাঠিয়ে দিতে, সাহেব খাবে। আমি কিছু আশ্চর্য হয়েই দিদিকে গিয়ে কথাটা বললাম। আমার মা এ সময় খুব পীড়িত। আমার ছোট ভাই বিনয় তখন সবে মাসখানেক হলো জন্মেছে। মার শরীর সেই থেকেই খারাপ। দিদি কাঁসার বড় জামবাটিতে মুড়ি, দুধ আর তালের গুড় একসঙ্গে মেখে আমার হাতে দিয়ে বললে, কেমন সাহেব রে? ভালো সাহেব, চল আড়ালে দাঁড়িয়ে দেখে আসি। আমার দিদির নাম ছিল বীণা। আমার সে দিদি মারা গিয়েছে বহুদিন। বাবার মুখে সব শুনলাম। সাহেব আসছে বরাকর থেকে, গরিব, ওর কেউ কোথাও নেই, বাবার কাছে আশ্রয় চেয়েছে। বাবা বলেছেন, থাকো, তবে আমাদের ঘরে যা জোটে তাই খেতে হবে। সাহেব তাতেই রাজি হয়েছে। সেই থেকে সাহেব আমাদের বাড়ি রয়ে গেল। গ্রামের লোক দলে দলে আসতে লাগলো সাহেবকে দেখতে। আমরা আঙুল দিয়ে দেখিয়ে বলতাম, ওই তো সাহেব বসে আছে। বাইরের ঘরে সাহেব থাকত। কিষানের জন্যে একটা ছোট তক্তাপোষ পাতা ছিল সেখানে অনেক দিন।
সেইখানে পুরনো তোশক ও থলের চট, একখানা পুরনো চাদর ও একটা বালিশ, একটা ছোট মশারি দিয়ে সাহেবকে শোবার ব্যবস্থা করে দিলেন বাবা। একখানা লোহার কলাই করা শানকি আর একটা কলাই করা গেলাস এই আমরা দিয়েছিল মোকে, তাতে সে ভাত খেত। সাহেবের নাম ছিল থর্নটন। আমার মুখে ভালো উচ্চারণ হতো না, আমি বলতাম থনটন কাকা, কেউ বলতো ঠনঠন সাহেব। আমাদের যা রান্না হতো থনটন কাকাকে তাই দেওয়া হতো। দিদি এসে মুখে কাপড় দিয়ে হাসতে হাসতে বললে, থনটন কাকা খেতে জানে না, মাছের ঝোল আর তালের গুড় একসঙ্গে মেখেছে। ওর কথা শুনে আমি গেলাম দেখতে। সে এক কাণ্ডই করেছে সাহেব, ডাল খায়নি, অথচ মাছের ঝোলে তালের গুড় দিয়ে মুখে চুমুক দিচ্ছে। বললে ও, ইট ইজ সো হট। কথাটা আমি স্পষ্ট বুঝলাম। ফার্স্ট বুক পড়ি, মানে করলাম ইহা হয় এত গরম। কিন্তু গরম তাই কি? তালের গুড় মাখলে কি গরম কমবে? পরে বাবা বলেছিলেন ওর মানে খুব ঝাল, মাছের ঝোল খুব ঝাল হয়েছিল, হয় আমাদের বাড়িতে। বাবা বলেছিলেন সাহেবের তরকারিতে ঝাল কম দিতে। আমি আর দিদি ওকে খেতে শেখালাম, কিসের পর কি খেতে হয়, কোন জিনিসটা কিভাবে মাখতে হয়। থনটন কাকা আমাদের, বিশেষত দিদিকে বড় ভালোবাসতে শুরু করলে। ক্রমে একটু আধটু বাংলাও শিখে ফেললে আমাদের কাছে। দিদিকে বলতো অদ্ভুত বাঁকা সুরে, বিনা ডাল দাও, বাদ দেও নো, ডাল দাও। দিদি হাসতে হাসতে বলতো, ভাত দেব না কাকা? নো, বাদ দেও নো, ডাল দাও। বেগুন ভাজা দেব, এই যে এই দেব? নো। থনটন কাকা বুড়ো লোক, পরে আমরা আবিষ্কার করলাম। সাহেব লোকের বয়স প্রথমটা আমরা বুঝতে পারিনি। আমাদের সে তাসের খেলা শেখাতো বাদলার দিনে বসে বসে। আমাকে ইংরেজি পড়াতো বটে, তবে তার বাঁকা বাঁকা জড়ানো উচ্চারণ আমি প্রথমটা বুঝতে পারতাম না। একদিন বাবাকে বললাম, বাবা, সাহেব কাকা ইংরেজি জানেন না। সে কি, কিরকম বলে হাসি পায়। ও যা বলে ওই ঠিক উচ্চারণ, আমাদের মুখেই হয় না। ও ঠিক বলে, ও যা বলে তাই শিখবি। থনটন কাকা আমাদের গায়ে পুরনো হয়ে গেল। রামায়ণ গানের আসরে, কবির আসরে সাহেব গিয়ে বসত সকলের সামনে। করুণ গান শুনে হয়তো খুব হাততালি দিত হাসি মুখে, এই রকম বুঝত। একখানা মোটা বই বের করে মাঝে মাঝে পড়ত। বাবা বলতেন ও বইকে বলে বাইবেল, সাহেবদের ধর্মপুস্তক। সন্ধ্যের সময় ডাকত, বিনা। দিদি এসে বলতো, কি থনটন কাকা? খাটে ডাও, এখনো রান্না হয়নি, মুড়ি দেব? নিয়ে এসো, তেল নো। না, তেল দেব না, গুড় দেব? গুড় ডাও। এইভাবে 2 বছর কাটলো আমাদের বাড়িতে। তখন সে বেশ বাংলা শিখেছে, এমনকি নিজের নাম বাংলায় লিখত, জেমস থর্নটন। আমি বললাম, ও কাকা, ভুল হয়েছে, থর্নটন কি, থর্নটন হবে। এই দেখো, একে বলে রেফ, এই বসাও। এবার হলো থর্নটন। নো নো, রেপ অ্যান্ড অল দ্যাট, এই দেখো। বেশ, দেখি। সাহেব লিখল থর্নটন। আমার দিকে চেয়ে বললে, ঠিক? না, ঠিক না, এই দেখো। ও হ্যাং হোক, আমি লিখব, তোমার রেপ আমি লিখব না। লিখো না, লোকে বলবে থর্নটন। লেট দেম বলতে দাও। দিলাম। সেবার জ্যৈষ্ঠ মাসের গরমে তাড়াতাড়ি সব আম পেকে গেল। আমি বললাম, থনটন কাকা, আম পেড়ে নিয়ে আসি চলো পুকুর ধারে বাগান থেকে। আমি সব পাকা আম খাবো। খেও, লগা নিয়ে চলো, আম পাড়তে হবে। কিন্তু আম পাড়তে যাওয়ার আগে পিয়ন এসে একখানা চিঠি আমার হাতে দিয়ে বললে, পড়তে পারো? এ বোধ হয় সাহেবের চিঠি। থনটন কাকাকে চিঠিটা দিলাম। চিঠিখানা পেয়ে হঠাৎ ওর মুখ কেমন হয়ে গেল, সেখানেই খুলে পড়ল।
পড়ে কী সব বলতে লাগলো ইংরেজিতে, আর নড়ে না, ওঠেও না। কখনো আপন মনে হাসে, কি বিড়বিড় করে বলে। রাত্রে বাবার কাছে শুনলাম থনটন কাকা অনেক টাকা পাবে বিলেতে। ওর এক খুড়ি না পিসি ছিল, সে মারা গিয়েছে, ও তার সম্পত্তি পেয়েছে। বিলেতের উকিলেরা চিঠি লিখেছে। মাসখানেকের মধ্যে থনটন কাকা দেশে চলে গেল। তারপর যে কথাটা বলবার জন্যে এ গল্পটার অবতারণা, সেটা এখন বলি। যাবার কিছুদিন আগে থনটন কাকা বাবাকে বললেন, আমার তুমি অনেক উপকার করেছ। তোমার একটা উপকার আমি যাবার সময় করব। আমার সঙ্গে এক জায়গায় চলো, রেলে যেতে হবে। বাবা গেলেন। বরাকর নদীর কাছাকাছি কোনো একটা পাহাড়ের তলাকার শালবন আর লাল কাঁকুড়ে মাটির ডাঙা দেখিয়ে সাহেব বলেছিল বাবাকে, সমস্ত বাংলাদেশের কয়লার ক্ষেতের মধ্যে প্রথম শ্রেণীর কয়লা আছে এই জমির তলায়। আমি মাইনিং ইঞ্জিনিয়ার, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। কেন আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, কেন এমন অবস্থায় পড়েছিলাম, সে কথা তোমাকে জানাবো সময় মতো। এখন আমার পরামর্শ, এই জমি বন্দোবস্ত নাও, কিংবা কেনো। কেউ জানে না এর তলায় কি অমূল্য সম্পদ লুকানো। আমার কথা অবিশ্বাস করো না। একদিন ভেবেছিলাম নিজে আমি এই জমি কিনে নেব বা বন্দোবস্ত নেব, কিন্তু অবস্থার ফেরে তা আমার ঘটল না। তার জন্য দুঃখিত নই। তুমি আমাকে নিজের ঘরে নিজের সহোদর ভাইয়ের মতো স্থান দিয়েছিলে। তার খানিকটা প্রতিদান দিতে পেরে আমি খুশি হয়েছি। আমার কথা শোনো, বড়লোক হয়ে যাবে। বিনার বিয়েতে যৌতুক দিলাম এই জমি। কাউকে এসব কথা বলবে না, ঘৃণাক্ষরেও না, তাহলে সব যাবে। বাবা বাড়ি এসে মার গহনা বিক্রি করে টাকা নিয়ে আবার চলে গেলেন বরাকরে। সন্ধান নিয়ে জানলেন নিকটবর্তী পালনডি মৌজার ডিহি পাঁচপুর কাছারির জমিদার গঙ্গারাম মাহাতোর দুয়ানি অংশের জমি ওটা। কলকাতার গৌরমোহন পালদিগর বর্তমান মালিক। গেলেন কলকাতায় জমিদারের বাড়ি। গৌরমোহন পাল দিগরের নায়েবকে 20 টাকা ঘুষ দিলেন। নায়েব নকশা ও কাগজপত্র দেখে বললে, এ জমি বহুকাল থেকে পতিত, এ আপনি কি করবেন? নায়েবের সুরের মধ্যে যেন সন্দেহের রেশ রয়েছে। বাবার বুক কেঁপে গেল। মনের অগোচরে পাপ নেই। বাবা বললেন, চাষবাস করব। ঘুঘু নায়েব হেসে বললে, সে কি মশাই, পাথুরি নাগায় কি চাষ হবে? চাষের জমি হলে এতকাল ও জমি পতিত থাকে। তাছাড়া ও ত্রিসীমানায় জল নেই, কিসের চাষ করবেন? গরু মহিষ পুষব, চাষ করব, বাসও করব, সব রকমই। নায়েব চোখ মিটকি মেরে বললে, আমায় কি দেবেন? কেন গরিবের উপর জুলুম করবেন? আপনাকে খুশি করব। কত? 100 টাকা? না, ওতে হবে না। 150? না। কত বলুন? 10,000 টাকা 5 বছর পরে নগদ দিতে হবে। লেখাপড়া করুন। এরা কলকাতার বড় লোক, এরা কি জানে মশাই, আমি আন্দাজে বুঝেছি। তবে আপনাকে নগদ দিতে হবে না, একটি কর্জনামার মতো রেজিস্ট্রি করা থাকবে, বুঝলেন, যেন আপনি 10,000 টাকা ধার নিলেন আমার কাছ থেকে। সে হবে না, রেজিস্ট্রার টাকার লেনদেন নিজের হাতে করবে। 10,000 টাকা কে দেবে? তার ব্যবস্থা হবে, সব রোগের ওষুধ আছে। জমি রেজিস্ট্রি হয়ে গেল। তবে আমরা জমিদারকেও ফাঁকি দিইনি। এখন সে জমির আয় আর্থিক নিট 1.5 লক্ষ টাকা। জমিদারের নাবালক ছেলেকে আমরা 2,000 টাকা ফি বছর দিই। আমাদের যা কিছু দেখছেন সব ওই পালনডি কয়লার খনি থেকে। এখন আমাদের 10টা কলিয়ারি, কোনোটাই কিন্তু পালনডির মতো নয়। পালনডি লক্ষ্মীর ঝাঁপি। থর্নটন কাকার ছবি দেখবেন? চলুন পাশের ঘরে। না, আসল ছবি বা ফটো নয়, আর্টিস্টকে দিয়ে আঁকিয়েছি। আমি চেহারার বর্ণনা দিয়েছিলাম, অবশ্যই যতটা মনে ছিল। রজনীবাবু গল্প শেষ করলেন, বললেন, চা খান আরেকবার। আমি বললাম, সাহেবের আর কোনো খবর পাননি? কিছু না, আমার মনে হয় বিলেত যাওয়ার পথেই মারা গিয়েছিল, নইলে অন্তত বিনা দিদির খবর সে নিত। চলুন থর্নটন কাকার অয়েল পেন্টিং দেখাই। থর্নটন কাকা ভাঙা লোহার সানকিতে ভাত খাচ্ছে। এই ছবিটাই আঁকিয়েছি।
আসুন এই ঘরে।